সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে চেয়ারম্যান এনডিপি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জনাব আবু তাহের, এবং যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি জনাব জিয়াউদ্দিন বাসিত। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে আজকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। জি, আমি শুরুতেই জনাব আবু তাহের, আমি আপনার কাছে আসতে চাচ্ছি। যে বিষয়টি নেই সেটি হচ্ছে আপনাদের দলের একটি বিষয়ে আমি আসতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বর্তমানে নির্বাচন ইস্যুতে যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এটি আমরা সকলেই জানি, এবং সেই সংস্কার কমিশনে বিভিন্ন সুপারিশ নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন দলের কাছ থেকে মতামত চাওয়া হচ্ছে। এনডিপির অবস্থানটি কি এই সংস্কার কমিশন বিষয়ে? এবং একই বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে জিয়াউদ্দিন বাসিত আপনার কাছেও আসবো। আপনাদের দলের পক্ষ থেকে সহমত এবং দ্বিমত কোন কোন পর্যায়ে রয়েছে এই কমিশনের সুপারিশের বিষয়ে? জনাব আবু তাহের। আসসালামু আলাইকুম। আমার দর্শকবৃন্দ এবং আমার যে ভাইয়েরা উপস্থিত আছেন সকলকে, বাসিত ভাই সহ আজকের এই টক শোতে যে সমস্ত ভাইয়েরা দেখতেছেন, এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা, এবং যারা আহত আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে আবার যেন এই জনগণের পাশে দাঁড়াইতে পারে, সেই তৌফিক দান করুক। 1971 সালে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে দোয়া এবং সমবেদনা জানাচ্ছি। এবং এই শহীদের রক্তের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ভাইদের রক্তের ঋণ কখনোই শোধ করা যাবে না। এটা যেরকম সত্য, ঠিক তেমনি যারা এই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যেই সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নাই। তারপরও সেই সমস্ত ভাইদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আজকের আলাপ আলোচনার মাধ্যমে আমরা শুরু করতেছি মহান রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে। দেশ এবং দেশের জনগণ যে যেখানে আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা সহ সকল ভাইদেরকে জানাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সালাম। আমি কারি মোহাম্মদ আবু তাহের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। যে দলের সালাউদ্দিন, আমি বলবো শহীদ সালাউদ্দিন, আজকে ওনারও জুডিশিয়ালি কিলিং এর মাধ্যমে উনিও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এই দলেরই এক সময় উনি মহাসচিব ছিলেন, এবং ওনার পুরো পরিবারটা নির্যাতিত হয়েছেন সালাউদ্দিন সাহেবের, এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা যে সংস্কার কমিশন বানাইছে বর্তমান ডক্টর ইউনূস স্যারে, ওনাকে, উনি অনেক সম্মানিত মানুষ, স্যার মানুষ, এবং বাংলাদেশের একটা সম্পদ। উনি বাংলাদেশের একটা সম্পদ। এই সম্পদ কখনো কি তাহের ভাই, আমাকে শুনছেন?
হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? মাঝখান দিয়ে চলে গেছিল, এখন জি কি জি শোনা যাচ্ছে? জি 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 মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, আমি গাড়ি ড্রাইভ করতেছি তো। এই জি 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 আপনার, তো আমি যেটা বলি আর কি, বর্তমান সংস্কার কমিশন ডক্টর ইউনূস স্যারে আলী রিয়াজ স্যারের নেতৃত্বে যে সংস্কার কমিশন বানাইছেন, ওনারা অ্যাকচুয়ালি অরিজিনালি ওনাদেরকে আমরা যখন 63 থেকে 64টা রাজনৈতিক দল যখন ওনাদের ওখানে সর্বদলীয় বৈঠক হয়েছিল, ডক্টর ইউনূস স্যারে যখন ডাকছিলেন, তখন ওই বৈঠকে আমরা বলেছিলাম যে প্রতিটা রাজনৈতিক দলের অফিসে হার্ড কপি পাঠানোর জন্য। ওনারা কিন্তু সেই হার্ড কপিটা পাঠাইতে পারে না এবং সেটা পাঠাইতে ওনারা ব্যর্থ হয়েছে। প্রাথমিক অবস্থায় এই সংস্কার কমিশন এখানেই ব্যর্থ হয়ে গেছে। ওনারা সংস্কার শুরু করার পূর্বেই ওনারা যদি একটা হার্ড কপি পাঠাইতে, প্রত্যেকের অফিস খুঁজে প্রতিটা অফিসে হার্ড কপি পাঠানোর জন্য ওনারা ব্যর্থ হয়ে যান, ওনারা সামনের কাজগুলো কিভাবে অগ্রসর হবেন? এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হলো, ওনারা সব মিলিয়ে হয়তো 20-25টা রাজনৈতিক দলের অফিসে হার্ড কপি পাঠাইছে। তাহলে কি 20-25টা রাজনৈতিক দল কি এই দেশের মালিক? এই দেশের মালিক হলো 18 কোটি জনগণ। কিন্তু 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব আমি মনে করি 1/3 মানে আপনারা প্রতিনিধিত্ব আপনারা করে হার্ড কপি পাননি? আপনারা কি সুপারিশ এগেন্সে মতামত দেওয়ার জন্য সরকার থেকে যেই প্রিন্টেড কপি পাঠানোর কথা আপনি বলছেন যে সেটি আপনারা পাননি, এনডিপি পাইনি? না, ওটা ওনারা পাঠায় নাই, আমাদেরকে পাঠায় নাই। ওনারা কার কাছে পাঠাইছে এটাও কোনো আমরা জানি ইমেল না। করা হয়েছে? ইমেল ইমেলও করা করা হয়েছে? হয়নি আমাদের, ইমেলও করা হয়নি আমাদেরকে। বুঝতে বিএনপি তো পারছেন? পেয়েছে, বড় বড় দল, অন্যান্য দলগুলো তো পেয়েছে। অন্যান্য দলগুলার ওনারা পেয়েছে, ওনারা যেগুলো হলো ওই যে আপনার অ্যাডভার্টাইজ দিচ্ছে, যেগুলা আপনার হলো রাজনৈতিক দল যেগুলারে ওনারা মনে করতেছেন ওরা যোগাযোগ করতেছে, ওদের সাথে সব যোগাযোগ রাখছে, ওনারা ওই সমস্ত রাজনৈতিক দলদের অফিসে নিয়ে পৌঁছায় দিয়েছে বা ওনারা পাঠাইছে। কিন্তু আমরা ওনাকে ইমেলে পাঠানোর কথা বলি নাই, আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদেরকে প্রত্যেককে হার্ড কপি আমাদের অফিসে পৌঁছায় দেওয়ার জন্য, প্রত্যেকের অফিসে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। ওনারা কিন্তু সেই কাজটা করে নাই। এখানে হইলো ওনারা সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে, এক। দ্বিতীয় কথা হইলো যে আমরা দেখতেছি যেভাবে নির্বাচন নিয়ে কিছু কিছু মানুষ ইদানিং দোয়া দোয়া তুলতেছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকক, অসুবিধাটা কি? হ্যাঁ, উনি সংস্কার যদি 5 বছর লাগায় করে তাহলে তো উনি 5 বছর থাকবেই। আর যদি উনি সংস্কার আপনার হলো যে মনে করে যে আমি 3 মাসের ভিতরে সংস্কার করে ফেলবো, 3 মাসের ভিতরে সংস্কার করে ফেলবো, তাহলে কিন্তু উনি 3 মাসের ভিতরে ইচ্ছা করলে সংস্কার করতে পারে। কিভাবে? আমি আপনাকে একটা কথা বলি, আজকে এই যে 2025-এর ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করছি উন্মুক্ত স্থানে, এবং সারা বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। কি কারণে? এটার একটি মাত্র কারণ হলো, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমার ব্যক্তিগত জানা মতে উনি সৎ এবং উনি ভালো মানুষ। উনি সৎ থাকার কারণে এবং সরকারের একটা সুষ্ঠু পদক্ষেপ থাকার কারণে এই শান্তিপূর্ণ আপনার নির্বাচনটা ওনারা করতে পেরেছে, ঈদটা সুন্দর মতো আদায় করতে পেরেছেন। কিন্তু আমি যদি মনে করি যে আমি 3 মাস না 1 মাসের ভিত্তিতে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে, যারা এই দেশের ছাত্রদেরকে হত্যা করছে, যারা সাধারণ জনগণকে হত্যা করছে, যারা এই দেশের রাজনীতিবিদদের ইজ্জত হরণ করেছে, যারা আমার সেনাবাহিনী চৌকস অফিসার বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ড ঘটাইছে, আমি তাদেরকে 1 মাসের ভিতরে যেখানে থাকুক না কেন আমি গ্রেফতার করে নিয়ে আসবো। যদি এটা রাষ্ট্রের প্রধান যদি ইচ্ছা করে, রাষ্ট্রের অর্গানাইজেশন যদি ইচ্ছা করে, এটা যেই কোনো জায়গা থেকে ধরে নিয়ে আসতে পারে, কোনো বিষয় না এটা। আমি মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা পুলিশ বাহিনীতে যারা নিয়োজিত আছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা নিয়োজিত আছেন, ওনারা শুধু হুকুমের অপেক্ষা থাকেন। আমার জানা মতে ওনারা ধরে আনতে 1 মিনিটও দেরি করবে না।
কিন্তু এই আচ্ছা, আমরা সরকারের সংস্কার সহযোগিতা ইস্যুতে না থাকার কারণে যেহেতু রয়েছি, জনাব আবু তাহের, আমরা সংস্কার কমিশনার ইস্যুতে রয়েছি। আমি এই বিষয়টিতে আপাতত থাকছি, তারপরে আরো অন্যান্য প্রশ্ন আছে, আমি সেগুলো নিয়ে আসবো। সেখানে আপনি বলছেন এক কথায় যে আপনারা এখন পর্যন্ত মতামত দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ডকুমেন্টস পাননি, এবং যে কারণে আপনারা না, আপনাদের মতামত জানাতে পারেননি, না আমরা জানাতে এই পারি তো? না, কারণ ওনারা আমাদের কাছে সংস্কার কপি পাঠায় নাই, আমাদের অফিসে পাঠায় না। আমাদের অফিস আছে, সবকিছু আছে, আমাদের অফিসের ঠিকানায় সরকারি রাষ্ট্রীয় সমস্ত কাগজপত্র ঠিকানায় সমস্ত চিঠি যায়, কিন্তু দেখা গেছে যে ওনারা আমাদের ঠিকানায় জিনিসগুলা পৌঁছায় নাই, পৌঁছাইতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো। আমি জিয়াউদ্দিন বাসির, জনাব জিয়াউদ্দিন বাসির আপনার কাছে আসি। সেটি হচ্ছে একই প্রশ্ন, সেটি সংস্কার ইস্যুতে আপনার দলের বা আপনাদের অবস্থানটা কি? যেমন যে, কেননা আপনাদের মূল যেটি দল, জাতীয়তাবাদী দল, সেখান থেকে বারবারই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, দলের কুশীলব, ওনারা কিন্তু অনেকবার অনেক ধরনের মন্তব্য করেছেন, নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন, খুব জরুরি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। দ্বিতীয় হচ্ছে সংস্কার কমিশন বিষয়ে কথা বলেছেন যে হয়তোবা ভবিষ্যতে যাই সংস্কার করা হোক না কেন, সেই সংস্কারগুলো আপনারা মানবেন না, হয়তোবা ভবিষ্যতে নাও মানতে পারেন, এমন অনেক কথাও বলা হয়েছে আপনাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং আপনাদের দলের পক্ষ থেকে এই সংস্কার কমিশনের সুপারিশমালার মধ্যে আপনাদের সহমত এবং দ্বিমতের বিষয়গুলো কোনগুলো রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা শ্রদ্ধা করে স্মরণ করছি মহান রব্বুল আলামিন, যিনি আজকে আমাকে, ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আজকে আমাকে এখানে বসে কথা বলার সুযোগ দিয়েছেন। এবং তার সাথে সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আরোগ্য কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং দীর্ঘ হায়াত কামনা করছি বাংলাদেশের প্রকৃত রাজপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। তার সাথে সাথে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন একটা ফ্যাসিস্ট রেজিমকে ভাঙার জন্য, একটা স্বৈর শাসক বিতাড়িত করার জন্য, সেই সকল শহীদদেরকে। তার সাথে সাথে আমি আরোগ্য কামনা করছি এবং দোয়া প্রার্থনা করছি এবং দোয়া করছি সেই সকল আহত পঙ্গু যারা বিগত গণ অভ্যুত্থানে আহত হয়ে এখনো হসপিটালে আছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা হাত হারিয়েছেন, যারা বিভিন্ন পর্যায়ের অঙ্গহানি ঘটেছে যাদের জন্য, তাদের সকলকে। এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজক, পাবলিক টকের উপস্থাপক জাফর খান ভাই আপনাকে, এবং সাথে সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি আমার সহ আলোচক এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের আপনাকে, এবং যারা আজকের এই পাবলিক টক লাইভ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। জাফর ভাই, আপনি আমাকে যে বিষয়টা প্রথমে কথা বলতে বলেছেন সেটা দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে নির্বাচন আমাদের রাজনৈতিক দলের, আর একটা বিষয় জি। হচ্ছে সংস্কার। আমরা ইতিমধ্যে জানি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারে 11টি সংস্কার কমিশন করেছে, তার কয়েকটা ইতিমধ্যে রিপোর্ট প্রদান করেছে এবং তাদের সুপারিশগুলো ইতিমধ্যে তারা দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমাদের দল থেকে সুস্পষ্টভাবে যে বিষয়গুলো, সংস্কারের বিষয়গুলো, আপনি হয়তো জানেন, অবগত আছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলবেই। আহ এই রাষ্ট্র কাঠামো, এই বাংলাদেশকে সংস্কারের জন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই একটা কিন্তু 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে। সেখানে কিন্তু এই সংস্কার কমিশনের কিন্তু অনেকগুলো বিষয়, পুরো রাষ্ট্রকে কিভাবে সংস্কার করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আসছে। আপনারা হয়তো 31 দফা স্টাডি করেছেন, দেখেছেন। আমরা এটা সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছি। তো এই বর্তমান 11টি সংস্কার কমিশন বর্তমান যে সরকার গঠন করেছে তার মধ্যে কিছু জায়গার প্রস্তাবনা সুপারিশ এসেছে। তার মধ্যে বিএনপির অবস্থান ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারেন। আমাদের নেতৃবৃন্দ অলরেডি বলেছে, বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে সংস্কার কমিশন 23টি সুপারিশ করেছে, তার মধ্যে 20টিতেই বিএনপি কিন্তু একমত। এবং
বাকিগুলো বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বর্ণনা করেছেন। এবং জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে 26টি প্রস্তাবের মধ্যে অর্ধেকের মধ্যে একমত আছে, আর বাকিগুলো বিভিন্ন অবজারভেশন আছে এবং বিভিন্নভাবে প্রস্তাবনা যাবে। সেটা ইতোমধ্যে আমাদের দল প্রকাশ করেছে এবং আরো করবে। তারপর দুদক সংস্কার কমিশনে 20টি সুপারিশ এসেছিল, তার মধ্যে 19টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমত পোষণ করেছে এবং একটাতে আংশিক একমত, সেখানে অবজারভেশন আছে। তো আসলে সংস্কার বিষয়টা এটাতে চলমান প্রক্রিয়া, এটা চলবে। এটাতে কমিশন গুলো তাদের সুপারিশ দিবে, সেই সুপারিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দল যেটা তাদের কাছে মনে হবে যে এটা জনগণের পক্ষে যাচ্ছে, এটা জনগণের বিপক্ষে যাচ্ছে, সেই হিসাবেই কিন্তু একমত বা দ্বিমত পোষণ করবে। ইটস স্বাভাবিক, এটা একদম ইউজুয়াল ম্যাটার্স। আমি একটা বিষয় আসলে দুঃখ প্রকাশ করছি, আমার সহ আলোচক কে এম আবু তাহের ওনাদের পার্টির কাছে এখনো সংস্কারের কোনো ধরনের কিছু যায়নি। এটা শোনার পর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই জায়গাটাতে আমাদের মনে হয় একটু নজর দেওয়া উচিত। সকল রাজনৈতিক দলের কাছে কিন্তু সংস্কার পৌঁছেছে। আমি জানি না যে ওনার কথা প্রসঙ্গে আমি ওই কথাটা উল্লেখ করলাম, যদি না যায় আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে খুব শীঘ্রই ওনাদের কাছেও সংস্কারের এই প্রস্তাবনাগুলো সুপারিশগুলো পৌঁছে দেওয়া। তো আমরা তিনটাতে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তিনটা বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদক সংস্কারের বিষয়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের যে সংস্কার কমিশনের যারা কাজ করছেন ওই নেতৃবৃন্দ কিন্তু প্রকাশ করেছে, তা আমি আপনাদেরকে বলেছি। এর পরবর্তী সংস্কারের বর্তমান পর্যায়ে এটা আছে। আর আমরা যদি দেখি যে সংস্কার 11টি কমিশনের খুব দ্রুতই হয়তো তারা আমাদের রিপোর্ট পেশ করবে, আমরাও জানতে পারবো, আবার বিএনপির অবস্থানও আমরা খুব সহজে জানতে পারবো। এই বিষয়টা সংস্কারের বর্তমান পর্যায়ে আপনার প্রশ্নের আলোকে আমি বলেছি সংস্কারের বিষয়টা শেষ। নির্বাচন একটা বাংলাদেশের 2014 যে নির্বাচন ঘটেছে 5 জানুয়ারি, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 সিট পেয়ে গেছে ফ্যাসিস্ট স্বৈরাচার সৌররানী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। পরবর্তী সময়ে 18 নির্বাচন, অনেক দল অনেকভাবে বুঝিয়ে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করে সকল রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি ঐক্যমত্য পোষণ করেছে নির্বাচনে যাবে। সে একটা নির্বাচন হয়েছিল, একটা নিশিরাতের নির্বাচনী নিয়ে আগের রাতে ভোট চুরি করেছে, নির্বাচন হয়নি। এর পরবর্তীতে 24-এর 7 জানুয়ারির নির্বাচন, যদিও ওই সময় আমি কারো অন্তরীণ ছিলাম, কিন্তু 7 জানুয়ারি নির্বাচনটা একটা ডামি নির্বাচন হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। বিগত 3টি নির্বাচনের প্রেক্ষিতেই কিন্তু বিএনপি সহ যুগপৎ আন্দোলনকারী বিভিন্ন রাজনৈতিক দল সহ কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট প্রমাণিত করেছে। শেখ হাসিনা স্বৈরশাসক। এই যে নির্বাচনী প্রক্রিয়ার যে একটা ঝামেলা, এই যে নির্বাচনী প্রক্রিয়ার যে একটা ধূম্রজাল সৃষ্টি করেছিল, এই যে নির্বাচনী প্রক্রিয়ায় যেরকম মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে শেখ হাসিনা স্বৈরশাসক শেখ হাসিনা নষ্ট করে দিয়েছিল, সেই প্রক্রিয়াটাকে চেঞ্জ করে পরিবর্তন করা তো উচিত। এটা একটা সংস্কার এবং নতুন নির্বাচন দেওয়া একটা সংস্কারের অংশ। আমরা মনে করি এই যে সংস্কার বলছি, আমরা সংস্কার শেষ হওয়ার পরে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি চাইলে কিন্তু যে সবসময় সংস্কার করতে পারবেন না। আপনাকে বেসিক জায়গাগুলোকে সংস্কার করে আপনাকে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এতগুলো মানুষ গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য 16 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল লড়াই করেছে, অসংখ্য গুম হয়েছে, খুন হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তার কিন্তু ওই জায়গাটাই কিন্তু আমরা যেতে পারছি না। কারণ আমরা মনে করছি যে সংস্কার হবে না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন দিয়ে দেওয়া একটা সংস্কার, কারণ একটা রীতি নির্দিষ্ট হয়ে গেছে যে ভোট চুরি, ভোটারবিহীন, ডামি, এইসব নির্বাচন কিন্তু নষ্ট নির্বাচন হয়ে গেছে। একটা নির্বাচন যে দরকার, যেটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটা সংস্কারই বলা যায় যে নতুন নির্বাচন, এরকম একটা সুন্দর নির্বাচন দেওয়াই কিন্তু একটা সংস্কার। তো সেই ক্ষেত্রে নির্বাচন আর বিষয়টা বিএনপি বলবেই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিএনপি একটা বৃহৎ দল এবং বৃহৎ গণতান্ত্রিক দল, এবং দীর্ঘ সময় এই দলের এই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে লড়াই করতে গিয়ে অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকেই। এবং জুলাই আগস্টের বিপ্লব কিন্তু এটা একটা রিফ্লেকশন। দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামে কিন্তু প্রমাণ করতে পেরেছে যে হাসিনা স্বৈরশাসক, হাসিনা ফ্যাসিস্ট, তার রিফ্লেকশন কিন্তু 24-এর আন্দোলন।
এবং এই 24-এর আন্দোলনও যদি বর্তমান ছাত্র সমন্বয়ক যাদেরকে বলা হয় এনসিপির নেতৃত্বে আছেন, তারাও যদি কোনো ছাত্র রাজনীতির ট্যাগ হতো, ট্যাগ থাকতো তাদেরকে, তখন কিন্তু এই আন্দোলন হয়তো স্বৈরাচারী হাসিনা যেই কোনো ভাবে গুড়িয়ে দিত। কিন্তু তাদেরকে আমরা সামনে দিয়ে বিএনপি সহ বিএনপি ছাত্রদল আমরা বিশেষভাবে এই আন্দোলনে আমাদের 143 জন শহীদ হয়েছে, 150 জনের অধিক শহীদ হয়েছেন। পুরো বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপি মিলে প্রায় 500 শতাধিক লোক কিন্তু বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি সংস্কার চাচ্ছে, কিন্তু যে কথাগুলো ফলাওভাবে বলা হয় সংস্কার 23 সালের 13ই জুলাই আপনি রাষ্ট্র কাঠামোর 31 দফা দেখেন, সেই জায়গার মধ্যে স্পষ্ট বিভিন্ন আইন বিভাগ, বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্থা, বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা, সকল পর্যায়ে সব জায়গায় কিন্তু আপনার সংস্কারের কথা আছে। এবং সেখানে আপনার বিভিন্ন দফায় কিন্তু শিক্ষা এবং আপনার সারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে সকল পর্যায়ে নিয়ে কিন্তু সংস্কারের কথা লেখা আছে। তো সেই ক্ষেত্রে বিএনপি সংস্কার নিয়ে কথা চাইবে না বা সংসদ চাচ্ছে না, আগে নির্বাচন চাচ্ছে, এই কথাটা তো ভিত্তি নেই। আমি তো তিনটা ডিপার্টমেন্টের, বিচার বিভাগ, জনপ্রশাসনের এবং দুদকের সংস্কার প্রস্তাবনায় সুপারিশগুলোতে তো বিএনপি তাদের মতামত পেশ করেছে। একটা 23-20টিতে মতামত পেশ করেছে, জনপ্রশাসনে 26টির অর্ধেকে করেছে। তো কেন বিএনপি তো সংস্কার চাচ্ছে? সেই ক্ষেত্রে এই ধরনের একটা প্রোপাগান্ডা, মিডিয়া ট্রায়াল, যেটা কিছু লোকজন একটা নির্দিষ্ট স্পেসিফিক কিছু বিপদগামী আপনার অনলাইন ইউজার বা ইউটিউব ইউজার যারা বলে বেড়াচ্ছে, আসলে প্রকৃত ঘটনা তা না। এই দেশে তো সংস্কারের প্রস্তাব ফ্যাসিস্টদের সময়ই বিএনপি দিয়েছে। আপনি দেন 2023-এর 13ই জুলাই, তখন কি আমরা জানতাম যে 5ই আগস্ট ঘটবে? তখন কি আমরা জানতাম ফ্যাসিস্ট হাসিনা এখনই বিতাড়িত হবে বাংলাদেশ থেকে? কিন্তু আমরা স্বপ্ন দেখতাম একদিন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, একদিন গণ অভ্যুত্থানের মাধ্যমে একদিন অবশ্যই এদেশে শেখ হাসিনা বিতাড়িত হবে। এটা আমরা জানতাম, এটা আমরা এই কারণে আমরা লড়াই করে গেছি, আমরা কিন্তু বাসায় বসে থাকিনি। তো সেই ক্ষেত্রে বিএনপির যে নির্বাচনের বিষয়, এটা বলাটাই স্বাভাবিক, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আরেকটা বিষয় যেটা সংস্কারের বিষয়, বিএনপির সুপারিশগুলো শুনতেছে এবং সেটার মতামত দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দুটোই চলমান প্রক্রিয়া। নির্বাচন হবে, নির্বাচন একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, যেটা এতদিন আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, তার জন্য কিন্তু ঘটবে। তো আপনার যে বিষয়টা, দুটো কোশ্চেন ছিল, আশা করি আমি আমার জায়গা থেকে বা আমার জি জি, জায়গা থেকে ধন্যবাদ। আপনাকে বোঝাতে পেরেছি। জি ধন্যবাদ। আমি জনাব আবু তাহের আপনার কাছে ফিরে আসি। তাহের ভাই, আপনি যদি বলেন সেটি হচ্ছে যে এনডিপি তো এক সময় বিএনপির জোটে ছিল বা এখনো রয়েছে কিনা আমরা জানি না, বিএনপির সাথে আপনাদের একটি জোট ছিল। তো সেই জোটের অবস্থানটি কি এবং আগামী নির্বাচনকে ঘিরে আপনাদের সেই জোটের থাকার পরিকল্পনা কি, বা আপনাদের আরো কোনো কৌশলগত বিষয় রয়েছে কিনা? পাশাপাশি যেটি জানতে চাচ্ছিলাম যে এনসিপি এবং এনসিপি বর্তমানে থাকাতে এটিকে কি যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বিশেষ করে যারা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা বিবেচনা করে থাকি বিএনপি কে, এবং তার পরবর্তীতে জামায়াত ইসলামী রয়েছে, এরকম অনেকেই রয়েছে, তো তাদের জন্য কি এনসিপি কোনো কারণে চ্যালেঞ্জ কিনা, বা এনসিপি তাদের জন্য কোনো কারণে আগামী নির্বাচনে হুমকির কোনো কারণ কিনা? আপনার কাছে কি মনে হয় এমন কিছু? আমি এই প্রশ্নটি অবশ্য আমি জিয়াউদ্দিন বাসী সাহেব ওনার কাছে আমি আসবো, তার আগে আমি আপনার কাছ থেকে জেনে নিচ্ছি আমি আপনাকে বলি, এনসিপি ইস্যু এবং আপনার জোটের অবস্থান। জি, জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে অ্যাকচুয়ালি, এটার মূল মাস্টারমাইন্ড যদি আমরা বলি, তাহলে এটার মূল মাস্টারমাইন্ড বলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের। কারণ 16 তারিখে যখন আপনার হলো 6জন ছাত্রকে যখন গুলি করে হত্যা করা হইলো কোটা সংস্কার আন্দোলনের বিষয় নিয়ে, তখন কিন্তু সরকার ছটাও এক দফা আন্দোলনের আসে নাই। যখন এই ছাত্রদেরকে হত্যা করা পরে আমরা যখন গিয়েছিলাম, আপনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহকারে বিএনপির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা সম্মানিত মহাসচিব, উনি সহকারে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বাইতুল মোকাররমে জানাজা দেওয়ার জন্য 17 তারিখে যখন জানাজা দেওয়ার জন্য বাইতুল মোকাররমে যায়, ওনাদেরকে অনেককে ঢুকতে দেন নাই। পরবর্তীতে অনেক রিকোয়েস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ঢুকতে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে দেখা গেছে কি আপনার গেট লাগাই দেওয়া হয়েছে, কোনো মানুষকে আর ঢুকতে দিচ্ছে না। তখন বাম এবং রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি সাহস করে রাস্তায় দাঁড়িয়ে গেছি, জানাজা পড়াইলাম। আমি জানাজা পড়ানোর পরবর্তীতে আমরাই সর্বপ্রথম মিছিল ধরি এবং
এই হত্যাকাণ্ডের পরবর্তীতে আবু সাইদের বোনের আত্মনাদের পরবর্তী অবস্থানে আমরা যখন দেখলাম যে এইটা অনেক বেশি হয়ে গেছে, দিস ইজ এনাফ, আমরা সাথে সাথে আমাদের যিনি মাস্টার মাইন্ড ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমান, 20 দলীয় জোটের উনি শীর্ষ নেতা, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমরা মনে করি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব দানকারী তারেক রহমানের বিকল্প কেউ নাই। কিন্তু তারেক রহমান ওই দিন যদি যুব দলের মুন্না থেকে শুরু করে টুকু ভাই এবং মঞ্জুর সহকারে যত নেতৃবৃন্দ আছেন প্রত্যেককে যদি ঐক্যবদ্ধভাবে রোডে না নামার জন্য বলতেন, আব্দুল্লাহ আল মিন্টু, তাবিদ আউয়াল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের রিজভী ভাই, শিমুল বিশ্বাসকে বলা হয়েছে তার সকল শ্রমিকদেরকে, যত বাস ট্রাক ড্রাইভার থেকে শুরু করে সকল শ্রমিকদেরকে যেন ঐক্যবদ্ধভাবে রোডে নামে। তাদেরকে বলার পরবর্তীতে এটা স্প্রিংয়ের মতো, আগুনের মতো বারুদ ছুটে পড়তে মানে শুরু হয়ে গেছে। তখন ছাত্ররা সাহস পাইলো, ছাত্রদেরকে পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের এই পাশ দিয়া যখন হামলা করা হইলো, তখনও কিন্তু তারেক রহমানের নির্দেশে ছাত্র দল, যুব দল এবং আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ছাত্র সংগঠন সহ জামাত ইসলামের ছাত্র শিবিরের সংগঠনের নেতৃবৃন্দরা সহ ঐক্যবদ্ধভাবে সকলেই ওই জায়গায় এই ছাত্রদেরকে রক্ষা করার জন্য ছাত্রলীগকে দৌড়ানি মারা হয়, তাদেরকে পিটানো হয়। তখন ছাত্রলীগ পুলিশ এবং ছাত্রলীগ পিছু হয়। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, এইটার একমাত্র মাস্টার মাইন্ড প্রতিটা জায়গার মেসেজ তারেক রহমানের কাছে সবার আগে পড়ছে যে অমুক জায়গায় মারামারি হচ্ছে। যেমন মোহাম্মদপুরে মারামারির সময় আমরা তারেক রহমান সাহেবকে মেসেজ পাঠাইছি, আপনি দ্রুত ওইখানে ছাত্র দলের ছেলেপেলেদেরকে পাঠান, নাহলে আমাদের সন্তানদেরকে মেরে ফেলতেছে। ঠিক তারেক রহমান সেইখানে ছাত্র দল, যুব দলকে পাঠাইছে। জামাত ইসলামকে বলা হয়েছে, জামাত ইসলামের হালিম ভাইকে বলা হয়েছে, হালিম ভাই ছাত্র শিবিরের ছেলেপেলেদেরকে পাঠাইছে। তখন কিন্তু কওমি মাদ্রাসার আলেমরাও যায় নাই, দৌড়াইয়া নামে নাই। কিন্তু পরবর্তীতে 19 তারিখের পরে কওমি মাদ্রাসার ছাত্ররা এই আপনার নামা শুরু হয়েছে, তারাও নামছে। নামার পরে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিজমের বিদায় দিতে পেরেছে। এবং তাও কিসের বিনিময়? আমার প্রায় 2000 ছাত্রের রক্তের বিনিময়ে, 2000 ভাইয়ের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছে। কিন্তু এই রক্ত তো কখনো ভুলা যাবে না। এই রক্ত যদি আমরা ভুলে যাই তাহলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি সোজা পরিষ্কার ভাষা বলি, যদি 1971 সালকে আমরা ভুলে যাই তাহলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। যারা 1971 সালকে ভুলবে তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, এটা আমরা বিশ্বাস যেমনি করি। ঠিক তেমনি জুলাই গণঅভ্যুত্থানের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে যদি অস্বীকার করা হয়, এটাও তারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে মানে না, এটা আমি বিশ্বাস করি তাদেরকে। কারণ তারা অবশ্যই এদেশের দোসর, এদেশের শত্রু, এটা আমাদের বিশ্বাস করতে হবে। 1971 সালে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যেভাবে সারা বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে দাবিয়ে পড়েছে, ঠিক তদ্রুপ 2024-এ 18 জুলাইয়ের পরবর্তী অবস্থানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে। এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্য শুধু একা জামাত সৃষ্টি করতে পারে নাই, এই ঐক্য হেফাজত ইসলাম সৃষ্টি করতে পারে নাই, এই ঐক্য একমাত্র সৃষ্টি করছে তারেক রহমান। আর এই তারেক রহমানের নেতৃত্বে এই ঐক্য সৃষ্টি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আজকের এই সেনাবাহিনী তারা ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ আগামী তো সেনাবাহিনী ঐক্যবদ্ধ আর থাকবে। কিছু কিছু স্বার্থ লোভী মানুষ আমাদের সেনাবাহিনীদেরকে নিয়ে তর্ক বিতর্ক করতে চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষা বলে দিছি, সেনাবাহিনী আমাদের পক্ষে যদি না থাকতো, আমাদের আরো যদি 10,000 লাশও পড়ে যেত, কিন্তু কোনোদিনও এই বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিজম শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হইতো না। অতএব যেভাবে অবদান দিতে হবে, আমাদের সেনাবাহিনীদেরকে সম্মান দিতে হবে, ঠিক তদ্রুপ রাজনীতিবিদদেরকে সম্মান দিতে হবে, ঠিক একইভাবে আমার ছাত্র ভাইদেরকেও সম্মান দিতে হবে। এই সম্মান কখনো ভোলা যাবে না। এবং তাদের এই ত্যাগের কথা যারা ভুলে যাবে তারা এই দেশের শত্রু, এই দেশের শত্রু, এই দেশের জনগণের শত্রু।
তাদেরকেই বিচারের কাঠগড়ায় দাঁড়া করাই দেবে ইনশাল্লাহ। জি ব্রাদার বলেন। জি, জনাব বাসিত ভাই, আপনি যদি বলেন যে এনসিপির সাথে আপনাদের অবস্থানটি এখন কোন পর্যায়ে রয়েছে। এনসিপি তো বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং তারা অবশ্যই এই আন্দোলনের কৃতিত্বের দাবিদার তারা বলেছেন, এবং তারা বলেছেন যে যদি কোনোভাবেই এই ছাত্র জনতার এই একসাথে আন্দোলন না হতো, তাহলে আজকে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে বড় বড় কথা বলছে, এরকম অনেক সময় ওনারা বলেছেন নেতৃবৃন্দ, যে ওনারা হয়তো ভুলে যাচ্ছেন যে ছাত্র জনতার অবদানের কথা এটি যেমন বলছে। আবার একই সাথে একটি বিষয় আমি দুজনের কাছেই আমি মন্তব্য আশা করি, সেটি হচ্ছে জনাব সার্জিস আলম, এনসিপির অন্যতম নেতা। উনি কিন্তু একবার বলেছিলেন, যদিও এটি নিয়ে পরবর্তীতে উনি আবার কথা বলেছেন, যে রাষ্ট্র ক্ষমতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে রাষ্ট্র ক্ষমতায় সার্জিস আলমের ব্যক্তিগত একটি ইচ্ছা, যে যদি দেখা যেত তাহলে খুব ভালো লাগা থাকতো সেখানে, কারণ একজন যোগ্য শাসক সেটি নির্বাচনের মাধ্যমে হতে পারে, এমন মন্তব্য করা হয়েছে। আমি এই দুটো বিষয় নিয়ে আমি আপনাদের কাছেই জানতে যাচ্ছি। আমি আপনাকে জি বলেন, আপনারা বলেন। সার্জিস আলমের বয়স হলো, রাজনীতির বয়স হলো অল্প কয়েক, আর ডক্টর ইউনূস পুরা পৃথিবীর সম্পদ, নট অনলি বাংলাদেশের সম্পদ। উনি বাংলাদেশের সম্পদ তো আছেই, এবং এটা আমরা গর্ববোধ করি করতে দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আমরা গর্ববোধ। আর দ্বিতীয় কথা হইল ডক্টর ইউনূস সারা পৃথিবীর সম্পদ, আমরা ওনাকে সম্মান এবং শ্রদ্ধা সেলুট জানাই। দ্বিতীয় কথা হলো সার্জিস হয়তো এই কথাটা বলছেন তার আবেগের থেকে বলতে পারে, তার ইচ্ছা থেকে বলতে পারে। এটা যে কেউ মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন যে কেউ মত প্রকাশ স্বাধীনতা, তার মত প্রকাশ করতেই পারে, কিন্তু এটা বাস্তবায়িত হবে দেশের জনগণ যদি ডক্টর ইউনূসকে ভোটের মাধ্যমে চায়, বা পরবর্তী সংসদীয় সদস্য যারা নির্বাচিত হয় তারা যদি চায় ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে বা প্রধানমন্ত্রী হবে, আমরা সাপোর্ট দিব। আমরা তো সব সময় চাই একজন ভালো ভদ্রলোক স্বজন ব্যক্তি আমাদের রাষ্ট্র পরিচালনা করুক, এটা আমরা চাই। কিন্তু ক্ষমতার হায়াত দৌলত ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। অতএব আমাদেরকে এটা ফলো রাখতে হবে, উনি থাকতে পারবে, এর বেশি একদিনও থাকতে পারবে না। আমরা ওনাকে ধরে রাখতে চাইলেও চেষ্টা করলো, আমরা হয়তো আশা করতে পারি, কিন্তু ওনাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। দ্বিতীয় কথা হইলো সার্জিস হয়তো আশা করতেছে, মত প্রকাশ করছে যে উনি থাকলে ভালো হবে, দেশের জন্য ভালো হবে, এটা হয়তো করতেই পারে। কিন্তু আমরা এটাও বুঝলি, তারেক রহমানের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব যদি বাংলাদেশে থাকে, আগামী দিনে কোন ফ্যাসিজমের ইনশাল্লাহ উত্থান ঘটবে না, কোন জঙ্গিবাদের উত্থান ঘটবে না। এবং আমাদের আন্তর্জাতিক বহির্বিশ্বে যে আপনার যে রকম ভাবে আমাদের ডিপ্লোম্যাটিক সিস্টেম, আমাদের বিদেশিদের কূটনীতিক যে সিস্টেম, এটা সকলের সাথে সমতল ভাবে এই সিস্টেম আমাদের থাকবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। এবং তারেক রহমানের চিন্তা চেতনা 31 দফা বাস্তবায়নে উনি যা যা ওখানে অঙ্গীকার করেছেন, এইটা বাস্তবায়ন উনি করবেন, এবং এটা আমার বিশ্বাস শোনার প্রতি আছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, খালেদা জিয়া এমন একজন মানুষ, শেখ হাসিনা এত অপরাধ, এত সাজা, এত কষ্ট দেওয়ার পরও যার ঘরের বিডাটুকু পর্যন্ত কেড়ে নিয়ে গেছে শেখ হাসিনা, আপনারা কি কোনোদিন একবার শুনেছেন শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়া একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কথা বলতে? কালকে শুধু খালেদা জিয়া একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কথা বলক, আওয়ামী লীগের একটা নেতা কর্মীর ঘর বাড়ি দুয়ার থাকবেন, আপনারা জানেন? আমরা জানি, কারণ খালেদা জিয়ার কারণে আওয়ামী লীগের ঘর বাড়ি দুয়ার সেফ রয়েছে। আমরা সব সময় বলি যে খালেদা জিয়ার মতো মাদার অফ ডেমোক্রেসি, যেটা আমরা যে শব্দটা বানাইছি বা যে শব্দটা এই দেশের মানুষ বলতেছে, এটা কখনো এই জাতি ভুলবে না। কারণ ওনার ভিতরে মায়ের মতো যে আচরণটুকু, এটা পরিপূর্ণ এই পুরা জাতি একজন মাকে পেয়েছে, সেটা হলো সেই মা হইলো একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী, তারেক রহমানের মা না, শুধু এই পুরা জাতির মা বেগম খালেদা জিয়া, এটা সবাই স্বীকার করতে হবে এক বাক্যে।
জি বাছির ভাই, আপনাকে আমি একই প্রশ্নই রাখছিলাম যে এনসিপির সাথে বিএনপির অবস্থান কোন পর্যায়ে রয়েছে, বা আপনাদের ছাত্র দলের কি অবস্থা রয়েছে মাঠে আমি এবং প্রশ্নটা রাজনীতির ময়দানে, এবং ভবিষ্যতে কোনো সেটা জোটের বিস্তারিত সম্ভাবনা রয়েছে কিনা নির্বাচন নিয়ে, ইত্যাদি নানা বিষয়, বুঝতে পেরেছি। যদি আপনার আমি পক্ষ থেকে বলেন। আমি প্রশ্নটা বুঝতে পারছি। আসলে আপনি যে কথাগুলো বলেছেন, গণ অভ্যুত্থানের ক্রেডিট কিন্তু একা কেউ নিতে পারে না। বিএনপিও কিন্তু বলছে না গণ অভ্যুত্থানের ক্রেডিট বিএনপির। বিএনপি কিন্তু এখনো একবারও দাবি করে নাই, বা ছাত্রদল দাবি করে নাই গণ অভ্যুত্থানের ক্রেডিট ছাত্র দলের। গণ অভ্যুত্থানের ক্রেডিট সকলের, বাংলাদেশের সকল শ্রমপেশার মানুষের। গণ অভ্যুত্থানের ক্রেডিট সকল পর্যায়ের মানুষের, সকল শ্রেণীর মানুষের, ছাত্র, সাধারণ মানুষ, জনতা। আমি টোকাইদের সাথে লড়াই করেছি, আমি দেখেছি টোকাইরা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, যে ছেলেদেরকে আমরা টোকাই বলে আখ্যায়িত করি, যে বাচ্চাদেরকে আমরা রাস্তায় দেখলে বেলু দেয় না, তারা লড়াই করতে আমি দেখেছি। তারা আমাদের কাছে বারবার এসে বলছে যে আমাদেরকে সশস্ত্র লড়াই করতে হবে ভাই, আপনারা রাজনীতি করেন কেন আসছেন? তো সেই ক্ষেত্রে এনসিপি নিজেদের বললে তো হবে না। ওই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক না। ওই সময় একটা সময় তারা ছাত্র সমন্বয়ক ছিল, রাজনৈতিক ট্যাগ ছিল না। এখন বর্তমান তাদের রাজনৈতিক ট্যাগ আছে। এখন তারা কোনো কথা বলবে, সেটা বিবেচনায় বলতে হবে, কারণ তাদের কথাই এখন জনগণের কথা হওয়া উচিত। জনগণের বাইরে গিয়ে কথা বলাটা এখন তাদের জন্য সমীচীন নয়। একটা সময় তারা বলতে পারতো, তারা ছাত্র সমন্বয়ক ছিল ওই সময় বলতে পারতো, কিন্তু এখন তারা রাজনৈতিক দলের কর্মী। তো সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক এনসিপি আসাতে আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ নিচ্ছি না, কোনোভাবে না। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে ওই জিনিসটা আসবে। আপনার দেখা যাচ্ছে যে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসতে পারে, তারপর অন্য দল গঠন হতে পারে, অনেক দল গঠিত হবে আগামী বাংলাদেশে। মুক্ত গণতান্ত্রিক চর্চায় অনেক দল আসবে, অনেক দল আসতে পারে। যে কোনো সাধারণ মানুষ, তাদের যদি মনে হয় যে আমরা একটা রাজনৈতিক দল করি, তার গণতান্ত্রিক অধিকার, সে করতে পারবে। তো তারা আসছে ধরে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি না, এবং আমরা ছাত্র দল কোনোভাবেই আমরা এটা চ্যালেঞ্জ মনে করছি না। কারণ তারা তাদের রাজনৈতিক চর্চা করবে, আমরা আমাদের রাজনৈতিক চর্চা করব। আমাদের কথা হবে জনগণের সাথে, আমাদের ভাষা হবে জনগণের ভাষা, আমাদের দৃষ্টিভঙ্গি হবে জনগণের দৃষ্টিভঙ্গি, এবং আমাদের কথা হবে শিক্ষার্থীদের সাথে, এবং শিক্ষা পরিবেশ, শিক্ষা বান্ধব কার্যক্রমের সাথে। আমরা আমাদের কাজে কর্মে ইতিমধ্যে প্রকাশ করতে পেরেছি যে ছাত্রদল একটা ইউনিক সংগঠন। এটা আপনি চিন্তা করে দেখেন, ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা কিন্তু নিষিদ্ধ হয়েছে। গত ফ্যাসিস্টের সময় যে ছাত্রলীগ সবচেয়ে বেশি মানুষের উপর নির্যাতন করে, তারা কিন্তু নিষিদ্ধ। তার আগেও অনেক ছাত্র সংগঠন কিন্তু নিষিদ্ধ হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তাদের কার্যক্রমের জন্য নিষিদ্ধ হতে হয়নি, এবং ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে তারা নিষিদ্ধ হবে না। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের মুখে মুখে একটা সম্প্রীতি এবং উদার এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, এবং সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ওই দৃষ্টিতেই দেখবে। আপনি আন্দোলনের কথা বলেছেন, 16ই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পার্টি অফিসে আমরা মিছিল করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা কেন হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা কিন্তু প্রতিবাদ মিছিল করে তারপর প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সেদিন সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে কিন্তু আমরা নিজেদেরকে উৎসর্গ করেছি, এবং আমরা নিজের অংশগ্রহণ করেছি। আমাদের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী নেতৃবৃন্দ যারা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র, যারা আন্দোলনে সরাসরি ছিল। এর পরবর্তী সময় 16 জুলাই কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের মিছিলে কিন্তু অনিক কুমার দাস নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল কর্মী কিন্তু মিছিল করেছে, স্লোগান দিয়েছে। এর পরবর্তীতে তার বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু সে গুলিবিদ্ধ হয়েছে, এবং সে মৃত্যুর সাথে পাঞ্জলে তার অঙ্গহানি হয়েছে, তার পাকস্থলী কাটা পড়েছে, খাদ্যনালী কাটা পড়েছে। সে কিন্তু আল্লাহর রহমত এখনো বেঁচে আছে। তার 1 ঘন্টা পর আবু সাইদ নিহত হয়েছে। তার পরবর্তী সময় আরো 7 জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারা গেছে, এবং ছাত্র দলের পদের নেতা শহীদ ওয়াসিম, চট্টগ্রামের কক্সবাজার যার বাড়ি, সেই ওয়াসিম পর্যন্ত দ্বিতীয় শহীদ হিসেবে যাকে গণ্য করা হয়, সেও সেদিন মারা গেছে। তো সেই ক্ষেত্রে ওই আন্দোলনটাকে বেগবান করার লক্ষ্যে ছাত্রদল বদ্ধপরিকর ছিল, এবং সকল কিছু দিয়ে কিন্তু ছাত্রদলের রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা কিন্তু ছাত্রদলের দীর্ঘদিনের আছে, 16 বছরের বড় আন্দোলনের অভিজ্ঞতা। 90-এর আন্দোলনও কিন্তু ছাত্রদলের নেতৃত্বেই হয়েছে, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নেতৃত্বে কিন্তু হয়েছে, আপনারা ইতিহাস জানেন। তো সেই ক্ষেত্রে এই আন্দোলনটাও কিন্তু ছাত্রদল ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং আপনি জানেন কিনা, ফ্যাসিবাদ বিরোধী একটা ছাত্র কনভেনশন হয়েছিল
এই 2023 সালের 12ই অক্টোবর, এটাও কিন্তু ছাত্র দলের উদ্যোগে হয়েছিল। সকল ছাত্র সংগঠনকে কিন্তু একত্রিত করে ছাত্র কনভেনশন করেছিল। কেন? একটা জনমত সৃষ্টি করার জন্য, যেরকম বিস্ফোরণ ঘটাতে পারে। আপনি আপনি যে বলেছেন যে বাংলাদেশে এই গত আন্দোলনে তারা ক্রেডিট নিচ্ছে, ক্রেডিট কিভাবে তারা নেবে? তারা তো একা আন্দোলন না, তারা এখন রাজনৈতিক দল। এবং তারা বিভিন্ন ভাবে তাদের একটা টিম করেছে সোশ্যাল মিডিয়ায়, কারণ দে আর অনলি ডিপেন্ড অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের এআই দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তির রাজনীতি কিন্তু ছাত্রদল করে না, বিএনপি করে না। তো তারা বর্তমান সময়ে বিভ্রান্তির রাজনীতি করতেছে, এবং যেমন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, এবং তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ডিপার্টমেন্টকে বিতর্কিত করার চেষ্টায় আছে। তো ওরা তো ওরা তো যে রাজনীতি এখনো করতে পারছে না, আপনি যার কথা মেনশন করেছেন, সেটা একটা সময় ছাত্রলীগের তুখুর বক্তা ছিল। মুজিব আমার জীবন, শেখ মুজিব আমার মরণ, এইরকম একটা বক্তব্য কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বেড়াচ্ছে, বলে আসছে। একটা সময় এখন আবার সেই মুজিব এই, কেন? একজন রাজনীতিবিদের নীতি নৈতিকতা ইথিক্স থাকবে সবার উপরে। একটা সময় সে ছাত্র সমন্বয়ক ছিল, একটা সময় সে এখন এনসিপির নেতৃত্বে আছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারছে, বলুক, তার গণতান্ত্রিক অধিকার, সে বলুক। এটা নিয়ে আমরা মোটেই বিচলিত না, এইসব বিষয় নিয়ে আমরা চ্যালেঞ্জে নাই। এবং তারা বিভ্রান্তির রাজনীতি করতেছে, কারণ আগামীর রাজনীতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সাম্য এবং উদারতার ভিত্তিতেই হবে, এবং ইনশাআল্লাহ সহমর্মিতা, ভালোবাসা এবং সংবেদনশীলতার মাধ্যমে কিন্তু আগামী রাজনীতি হবে। এটা কিন্তু আমার বলেছেন, যে আমার কো আলোচক যে কথাটা বলেছে, ট্রাস্ট মি, যদি 5 আগস্টের পরে দেশ না তারেক রহমান যদি নিষেধ না করতো কোন নেতা কর্মীকে যে তোমরা কোনোভাবে কাউকে অন্যায় ভাবে কারো বাড়ি ঘর কাউকে কোনোভাবে হামলা করবা না, ভাঙচুর করবা না, তোমরা সংযত থাকো, সংযম দেখাও, রাজনীতিতে সহনশীলতা অনেক বিশাল ব্যাপার, এইসব কথাগুলো যখন উনি বলেছে, কিছুই হয় নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরাই বলেছে যে 2 লক্ষ লোক মারা যাবে। আপনি 2 জনের খবর পেয়েছেন? কোন ম্যাসাকার হয়েছে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় হয়েছে, তাকে তার নিজের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তো তার আরাফাত রহমান কোকো সাহেবকে মেরে ফেলা হয়েছে, এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে মানে দেড় যুগের উপরে আজকে উনি দেশের বাইরে নির্বাসনে আছেন। এইসব বিষয়গুলো যদি আমরা হিংসাত্মক রাজনীতি করতাম, আমরা যদি ধ্বংসাত্মক রাজনীতি করতাম, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ম্যাসাকার হয়ে যেত। সেটা হতে দেননি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি এক এবং অনন্য। উনি বাংলাদেশের সংস্কারটা 2023 সালের 13ই জুলাই ঘোষণা করেছেন। এখন সংস্কারে যে বিষয়গুলো আসে, এগুলো ঘুরে পুরে বিএনপির কথাই আসে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল গঠন করে বা করবে, পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু এই বর্তমান এনসিপি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করছে। আপনি খেয়াল করে দেখেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে একটা দল করেছে, তারপর আসছে, এরা কিন্তু প্রথমে নাগরিক কমিটি করেছে, এখন এনসিপি। এবার কিন্তু তারা জিয়াউর রহমানকে আদর্শকে এবং বিভিন্ন ভাবে ওনার কার্যক্রম কিন্তু ফলো করতেছে। দ্যাট মিনস আমরা ওই আদর্শে রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মহান স্বাধীনতার ঘোষক, আমরা ওই নেত্রীর রাজনীতি করে যিনি সর্বোচ্চ সহনশীলতা এবং সর্বোচ্চ ধৈর্য এবং আপোষহীন, এবং আমরা রাজনীতি ওই নেতা দেশ নায়ক তারেক রহমানের, যিনি তাদের 16 বছরের জুলুম নির্যাতনের বিনিময়ে সংযত থেকে ধৈর্য রেখে রাজনীতি করার জন্য যিনি বলেছেন সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্রদল কাজ করবে। এইসব বিষয়গুলো জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি আমার আরো বেশ কয়েকটি বিষয় রয়েছে। ধন্যবাদ জনাব বাসির। আমি আরো বেশ কয়েকটি বিষয় জানার রয়েছে। খুব ছোট ছোট করে, খুবই ছোট ছোট করে আমি আপনাদের কাছ থেকে জানবো, সময় স্বল্পতার জন্য। জি জনাব বাসির, আপনাকে ধন্যবাদ। আমরা একটি আরো কয়েকটি প্রসঙ্গে যাব, খুব ছোট ছোট করে, খুবই ছোট করে আপনাদের দুজনের কাছ থেকেই জানবো, কেননা সময় স্বল্পতার জন্য। আমি জনাব বাসিদ, আমি আপনার কাছেই আসি। সেটি হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। একটি হচ্ছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, উনি একটি তথ্য প্রকাশ করেছেন যে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এমন একটি বিষয়, এবং যেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছে এনসিপির আরেকজন নেতা, যিনি হচ্ছে যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বিষয়টি আসলে কি, এটি নিয়ে পাল্টাপাল্টি কথাবার্তা হচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয় আমি জানবো, সেটি হচ্ছে যে বিএনপিতে যে কোনো ভাবে হোক না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। যেমন আজকেও একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক কালবেলা অনলাইনে,
এবং সেখানে দেখানো হয়েছে যে বলা হয়েছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘারিয়া ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয় এবং সেখানে আওয়ামী লীগের একজনকে বিগত সরকারের আমলে সে ছিল যুক্ত আওয়ামী রাজনীতির সাথে, তাকে সেখানে সদস্য সচিব করা হয়েছে। এই বিষয়টিও আপনি অবশ্যই জানেন। আহ, এই দুটো বিষয় নিয়ে আপনি একটু বলবেন যদি। তারপর আমি তাহের ভাইয়ের কাছে আসছি। জনাব বাসিত। আমি শুনতে পাচ্ছি না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না জনাব বাসিত। আচ্ছা, হ্যাঁ, বিগত ফ্যাসিস্টদের সময়ে কিন্তু বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন এবং কোনো ছাত্র দলের কোনো নেতাকর্মী কিন্তু সোশ্যাল মিডিয়ায় এত সময় দিতে পারেনি। হ্যাঁ, যে সময়টুকু দেয়, কারণ তারা আমরা আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে ছিলাম এবং হুলিয়ে নিয়েছিলাম। অনেক সময় আমাদের নেট কানেকশন ছিল না। কিন্তু অন্য অন্য পক্ষে অন দা আদার হ্যান্ড আপনি যদি এনসিপি বা অন্যান্য দলের কথা বলেন, তারা কিন্তু তেমন একটা মাঠে এনসিপি তো আত্মপ্রকাশ করেছে কয়েকদিন, বা অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু তাদের একটা ভীষণ ঠিক করেছে যে আগামী দিন সোশ্যাল মিডিয়ার হবে, তারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু করবে। তো আপনি যে কথা বলেছেন, আপনার উর্মির কথা, আসলে এটা খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এবং এই বিষয়টা, এইসব বিষয়গুলো মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এক ধরনের এক ধরনের প্রোপাগান্ডা হিসেবে নিচ্ছে যে আমি একটা কিছু করে ফেলবো, তারা উত্তেজিত হয়ে একটা অন্য অকারেন্স করে ফেলবে, মানে উস্কানি দিচ্ছে। এখন তো বর্তমানে এনসিপি উস্কানি রাজনীতি নিয়ে ব্যস্ত। একজন সমন্বয়ক সাজ্জাদ সালাম, যে আমাদের অনেক জুনিয়র, এবং যে সাজ্জাদ সালাম অনেক অনেক সমন্বয়, তারা কি আমাদের মহাসচিবকে নিয়ে কথা বলতে পারে? সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলতে পারে? মির্জা আব্বাসকে নিয়ে কথা বলতে পারে? ওদের বয়স কত? আরে ওরা তো, আপনাকে সিম্পল একটা কথা বলি, সৌজন্যতা কোথায় গিয়েছে? ওরা ওনাদেরকে সম্বোধন করে, তার কথা সে এভাবে বলে, তার বলে রেসপেক্ট নেই। আমরা কি পাবো রাজনীতি করে? তাদের ল্যাঙ্গুয়েজে সংযত না, তাদের ল্যাঙ্গুয়েজে, তাদের ভাষাগত পরিবর্তন প্রয়োজন অনেক কিছু। তারা একজন সিনিয়র বর্ষিয়ান রাজনীতিবিদদেরকে তার কথাই পাবে, ওনার কথাই সম্বোধনটা, ওনার কথাই, এটাই হবে রাজনীতি। এই রাজনীতিটা আমরা দেশনায়ক তারেক রহমান থেকে শিখছি। তো সেক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, আমরা কিন্তু আদর্শগত ভাবে রাজনীতি করি এবং আমাদের এই দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবদান সবাই জানে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সবাই জানে, তারেক রহমানের অবদান সবাই জানে। আপনি যে উর্মির কথা বলেছেন, এই বিষয়টা বললাম তো, যে উস্কানি দেওয়ার মধ্যে তারা উস্তাদ হয়ে গেছে। বললাম না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দকে নিয়ে তারা ওইভাবে সম্বোধনটাও কিন্তু অসঙ্গত। যেটা একটা জিনিস, একটা নেতাকে সম্বোধন করার ক্ষেত্রে নিজেকে অত্যন্ত নমনীয় ভাবতে হবে। তারা তো নমনীয় না, তারা ঔদ্ধত্য, একটা ঔদ্ধত্য অ্যাটিটিউড নিয়ে রাজনীতি করছে। রাজনীতির ভাষা এটা না। রাজনীতির ভাষা অনেক সংযত হতে হবে, রাজনীতির ভাষা অনেক ধৈর্যশীল থাকতে হবে, রাজনীতির ভাষায় সাধারণ জনগণের ভাষার সাথে মিল থাকতে হবে। তাহলে অভিযোগটি কি সত্য? উর্মি যে অভিযোগটি করেছেন, উর্মি যে অভিযোগটি করেছেন, এই অভিযোগটি কি সত্য? অফকোর্স সত্য। এরকম তো ওরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের ছাত্র নেত্রী, আমাদের ছাত্র দলের বিরুদ্ধে অকপটে চালিয়ে যাচ্ছে। এই তাদের কাজই তো এটা, তাদের রাজনীতি তো সোশ্যাল মিডিয়া। আর আমাদের রাজনীতিতে খেটে খাওয়া মানুষের সাথে মাঠে বিলে দেখা করা, মানুষের সুখ দুঃখে পাশে থাকা, মানুষের কষ্টে কথা বলা, আমাদের তো ছাত্র দল বা আমাদের বিএনপির রাজনীতি তো এটাই। এবং অন্যান্য যারা গণতান্ত্রিক দল আছে, তাদের রাজনীতি এটা। আর তাদের রাজনীতিতে আপনি আপনি মানে সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হয়ে গেলে কিন্তু আলটিমেট আমরা অনেক লুজার হয়ে যাবো। তো সেই ক্ষেত্রে তাদের কাজই এটা। আর আপনি দ্বিতীয় কথাটা বলেছেন, ওই যে নিয়ে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল জি জি, যে দক্ষিণ কেরানীগঞ্জে একটি কমিটি ঘোষণা করা হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জে। জি, দক্ষিণ কেরানীগঞ্জ, আপনি টোটাল সার্বিক বিষয়, সার্বিকটাই বলেছেন, সার্বিক বিষয় আপনাকে বলি। আপনি দেখবেন এনসিপি বা অন্যান্য দলের বিভিন্ন নেতা যারা আমাদের সাথে একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানে লড়াই করেছে, ওই ধরনের ওই রকম দলগুলো কিন্তু এখন অনেক সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে পুনর্বাসনের প্রক্রিয়ায় নেমেছে, অনেকে ব্যবসা প্রতিষ্ঠানকে নেমেছে। যে অনেকগুলো মিডিয়া দেখবেন ফ্যাসিস্টদের এমন একটা তাবেদারি করতো, সেই মিডিয়াদেরকে কিন্তু তারা এখন শেল্টার দিচ্ছে। আমরা কিন্তু হতাশাজনক ভাবে বলছি যে বিএনপি একটা বিশাল দল, একটা বিশাল সমুদ্র, এইরকম যদি কেউ, আপনি কিছু কমিটি দেখেন, কেউ যদি কোনো একটা নর্মাল একটা তার এলাকায় বা তার কোনো সোশ্যাল অর্গানাইজেশনে গিয়ে যদি আওয়ামী লীগের কোনো নেতার সাথে ছবি থাকে এবং বিএনপির কোনো নেতার সাথে ছবি থাকে, সাথে সাথে ওর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়। কেন সে এই প্রোগ্রামে এসেছে? আপনি কিন্তু কিন্তু দেখবেন এখানে কিন্তু এখানে তো বাসিত ভাই, এখানে তো আমরা দেখছি যে সংবাদে যেটি উঠে এসেছে, আমি সংবাদটি আপনাকে পড়ে শোনাতে পারবো, সময় স্বল্পতার জন্য
পুরোটা পড়ছি না, আমি শুধু একটু অংশ পড়ে শোনাচ্ছি। গত 20শে মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তেঘারিয়া ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সাইমুল্লাহকে তেঘারিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিবের পদে দেখে ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। এবং সেই সামিউল্লাহ ছিলেন গত আওয়ামী সরকারের আমলের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, আওয়ামী লীগ করতেন। হ্যাঁ হ্যাঁ, এটা তা আপনাদের এখানে কি পুনর্বাসিত হচ্ছে না? না না না, আমি পুনর্বাসনের বিষয়টা তো পরে আসবে। বিষয়টা হচ্ছে যে আগে আপনাকে, আমরা কিন্তু এই যে আমি কেন বলি মিডিয়া ট্রায়াল, কেন আমরা বলি মিডিয়ার যে কোনো কথা শুনে কিন্তু আমরা ডেপথে যাই না। আমরা যখন ডেপথে যাই না, ডেপথে না গিয়ে কিন্তু আমরা আমাদের দলের সম্পর্কে একটা সার্বিকভাবে কিন্তু সাধারণ মানুষ এবং আপনি আমি আমরা কিন্তু একটা যে কোনো একটা পারসেপশন ধারণ করি। কিন্তু আমাদেরকে ডেপথে যেতে হবে। এই সানাউল্লাহ ওনাকে খুঁজে বের করছে, উনি কি আসলেই ওরকম ছিল কিনা। আগে আগে সময় নিতে হবে, আপনাকে টাইম নিতে হবে। একটা নিউজ হয়ে গেছে, এই নিউজ অনেকভাবে হতে পারে। এই নিউজে ওই যে প্রতিবেদক সেই প্রতিবেদক অনেকভাবে করতে পারে। আমি শুধু এই নিউজের কথা বলতে, সকল নিউজের কথাই বলছি যে একটা যে কোনো একটা বিষয় আসলে সেটাকে ডেপথে জানতে হবে, জেনে তারপরে কথা বলতে। তো আমাদের দলে নিশ্চয়ই এই ব্যাপারটা অলরেডি, যদি আমাদের দলে দেখি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, আমাদের দল এই বিষয়টা খোঁজ খবর নিচ্ছে এবং অচিরে এই বিষয়টা হয়তো সুরা হবে বলে বিশ্বাস করি। তবে আপনার সাথে এই বিষয়টার সাথে, আপনার কোশ্চেনের সাথে পুনর্বাসন হচ্ছে কিনা, আমি দায়িত্ব নিয়ে বললাম, ছাত্র দলের কর্মী, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি ছাত্র দলের একজন অ্যাক্টিভিস্ট, আমি দায়িত্ব নিয়ে বললাম যে আমাদের দলে যেই 16 বছর আমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি, সবচেয়ে বেশি মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি এবং অনেক শহীদ হয়েছে, খুন হয়েছে অনেক বড় বড় নেতা, তাদের সাথে আমাদের হাত মিলিয়ে পুনর্বাসনের কোনো সুযোগ নাই। কারণ আমাদের একটা বিশাল সমুদ্র, আমরা আমাদের লোকদেরকে তো বিভিন্ন জায়গায় পদায়ন করতে পারি না, আবার আওয়ামী লীগ থেকে এনে আমরা পদায়ন করব, এরকম প্রশ্নই আসে না। বরং বরং যারা এরকম ওপেন রাজনীতি করে নাই, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে যেই জায়গায় যা আমরা দেখি বিভিন্ন আওয়ামী লীগের অমুক নেতা এসে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, আওয়ামী লীগের অমুক লোক এসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আপনি যদি নতুন নবগঠিত দল, যে দলের এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র হয়নি, আমরা পাইনি, এখন নিবন্ধন হয়নি, যদিও এই দলের ব্যাপারে আমরা এত আলোচনা করি এই কারণে যে তারা গণ অভ্যুত্থানের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দান করেছিল। এই কারণে আপনারা সোশ্যাল মিডিয়া বা সকল মিডিয়ায় কিন্তু তাদেরকে এইভাবে দেখেন। তো সেই ক্ষেত্রে আলোচনা করেন, তো আলোচনার বিষয় আসে, তারা আলোচিত হয় বা আলোচনার বিষয়। আমি তো, তারা যেখানেই গিয়েছে, যেখানেই যে গিয়েছে তারা সেখানে একটা ঝামেলা করেছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কেউ না কেউ নিজেরা মারামারি করেছে, পদের জন্য কামড়াকামড়ি করেছে এবং আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সাথে নিয়ে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের লোকদেরকে দেখে সাধারণ মানুষও তাদের অনেক সময় বিতাড়িত করেছে এবং তাদের সভা পণ্ড করে দিয়েছে, যে আওয়ামী লীগের লোকদেরকে তারাই পুনর্বাসন প্রক্রিয়া দেয়। সেক্ষেত্রে আমি যাচ্ছি না কে পুনর্বাসন প্রক্রিয়া, বিএনপি অনেক বড় দল, এখানে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না। আর মিডিয়া যদি কাউকে কারো ব্যাপারে কোনো ধরনের নিউজ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দল থেকে স্পেশাল টিম আছে যারা এটা ইনভেস্টিগেট করে বের করে অবশ্যই এটা সুরাহা করে। ধন্যবাদ আপনাকে। জনাব আবু তাহের, আমি আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় কোনোভাবে একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, একটি দলের আপনি প্রধান দায়িত্ব পালন করছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, তো তাহের ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে এনসিপি তে কোনোভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, বা বিএনপি তেও আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসন হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে? আমি আপনাকে একটা কথা বলি, যারাই আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করবে, যারা আওয়ামী লীগকে নিয়ে তাদের ঘরে জায়গা দিবে, আমি আপনাকে অতীতের ইতিহাসটা বলি। এই মাওলানা ভাসানী কিন্তু কি আওয়ামী লীগ জন্ম দিছিল, আওয়ামী লীগের জন্মদাতা কিন্তু মাওলানা ভাসানী। সেই মাওলানা ভাসানী কিন্তু আওয়ামী লীগে থাকতে পারে নাই। শফিউল আলম প্রধান এই আওয়ামী লীগের কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিল, সেই শফিউল আলম প্রধান কিন্তু এই জাতীয় চায়ের নেতা আওয়ামী লীগের কিন্তু মূল দায়িত্বে ছিল, তারা কিন্তু এই জাতীয় চায়ের নেতা কিন্তু আওয়ামী লীগে থাকতে পারে না। আমি আপনাকে বলি, এই জিয়াউর রহমান কিন্তু এই শেখ হাসিনার কিন্তু বাংলাদেশে আনার 17 দিনের মাথায় ওনার মৃত্যুবরণ করতে হয়েছে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে এবং সবচেয়ে দুর্ভাগ্য তারা ডেকে আনবে। এখন যদি বর্তমান এনসিপি যদি এই 2000-2500 ছাত্রের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে এই এনসিপি খুঁজেও পাইবো না। সোজা কথা, এই এনসিপির খুঁজে পাবো না। যারাই আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করবে তারা কেউ এই আওয়ামী লীগের খুঁজে পাবো না। এরশাদের লগে শেখ হাসিনার লগে পীড়িত হয়েছিল, কিন্তু সেই পীড়িতে আপনারা দেখছেন এরশাদের কিভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে
90-এর স্বৈরাচার হিসেবে এরশাদের বিদায় হয়েছে। ঠিক একই কায়দায় আবার এই জাতীয় পার্টি এই শেখ হাসিনাকে গত 15 বছর সাপোর্ট দিছে। জাতীয় পার্টি এখন নাই হয়ে গেছে, নাই শব্দ বলবো আমরা, কারণ জাতীয় পার্টির কথা কেউ মুখে লইতে চায় না, এটা লইলেও গুনাহ। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যারাই আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের লাইফ ধ্বংস হয়ে যাব, তাদের পরিবার ধ্বংস হয়ে যাব। সোজা কথা, আওয়ামী লীগ কোনো ভদ্র পরিবার লোকেরা করে নাই, আওয়ামী লীগ কোনো ভালো লোকে করে নাই। সোজা বাংলা কথা বললাম আপনাদের, বুঝছেন? আওয়ামী লীগ কোনো ভালো জি লোকে করে নাই। তাহের ভাই, আমি আরেকটি বিষয়ে আসি আপনার কাছে, সেটি হচ্ছে আপনি দেখেছেন এক মিনিট ব্রাদার, এখন আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলতে চাই, সেটা হইলো জামাতের বিচার হয়েছে যুদ্ধ অপরাধী হিসাবে, আর জামাতের লোকদের ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিচার হতে হবে নব্য রাজাকের হিসাবে, কারণ আওয়ামী লীগে অলরেডি 2000 উপরে মানুষকে হত্যা করছে। আওয়ামী লীগেরও এরকম 2000 মানুষ হত্যা করতে হবে, মানে ফাঁসি দিতে হবে। সোজা কথা, আওয়ামী লীগের 2000 লোকের ফাঁসি দেওয়া হইলে এই দেশ পূর্ণ স্বাধীনতা পাবে, তা না হলে স্বাধীনতা পাবে না। কারণ এই দেশে কোনো এক গণতন্ত্র দেশে এই রক্তের বিনিময়ে 1971 সালে রক্তের বিনিময়ে বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে, এই স্বাধীন হওয়ার পরবর্তীতে এইভাবে মানুষ হত্যা করে ক্ষমতা থাকবে এটা আমরা কখনো কল্পনা করি না। এই কারণে এই দেশ স্বাধীন হয় নাই। তো যারা এই দেশের মানুষকে হত্যা করছে এবং যেই দলটা এই দেশের এই 2000 ছাত্রের উপর হত্যা করছে এবং গত 17 বছরে প্রায় 15,000 মানুষকে হত্যা করছে, তাদেরকে অবিলম্বে এই প্রত্যেকটা হত্যাকাণ্ড তদন্ত করে এদেরকে সঠিক বিচারের আওতায় না, এদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হবে। আর আওয়ামী লীগ দলটাকে আপাতত নিষিদ্ধ ঘোষণা করে রাখতে হবে। জি, ধন্যবাদ তাহের ভাই আপনাকে। আর এটা শেষ একটি বিষয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে তাহের ভাই, আমি আপনার কাছ থেকে জানতে যাচ্ছি, এই যে খুব সংক্ষিপ্ত অল্প করে, আমি একদম শেষ পর্যায়ে অনুষ্ঠান এখন শেষ করতে হবে। সেটি হচ্ছে যে আয়না ঘরে তদন্তকারীদেরকে হত্যার জন্য টাইম বোমা সেট করে রাখা হয়েছিল, এমন একটি কথা বলেছেন প্রধান কৌশলী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেছেন, জনাব তাজুল ইসলাম সাহেব বলেছেন। তো এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? বিষয়টি কি আপনি কিভাবে দেখবেন? এটি তাহলে অস্বাভাবিক কিছু এখন কেন বের হলো? পক্ষে আজকে কেন বের হলো? তদন্তকারী দল তো এর আগে থেকে যাচ্ছিল সেখানে, কিন্তু আজকে কেন বের হলো? এগুলা আগে প্রকাশ করে না, আজকে প্রকাশ করছে। শেখ হাসিনার পক্ষে এমন কিছু করা অসম্ভব ছিল না, শেখ হাসিনা সবই করছে। শেখ হাসিনা তো গণভবনে মাইরা মানুষের মাটিও দিচ্ছে, এখানে এটা করে লাভ আছে বলেন? শেখ হাসিনার পক্ষে কোনো কিছু অসম্ভব না, এটা আপনাদেরকে আমি বললাম। একটা ফ্যাসিজম, শুনেন, আমি নিজে সাক্ষী, আমি অন্তত 200-র উপরে বিএনপির নেতা কর্মীদেরকে করসব থেকে আমি উসিলা আল্লাহ রক্ষা করছে, আমি হেফাজত করার চেষ্টা করছি, আমি রক্ষা করার চেষ্টা করছি, আমি বাঁচানোর চেষ্টা করছি। আমি হলাম উসিলা ছিলাম, কিন্তু বাঁচাইছে আল্লাহ, আমি কিন্তু উসিলা ছিলাম। মনে রাখবেন একটা কথা, এই বিএনপির কর্মীরা ধান খেতে ওই গর্তের ভিতরে যায় লুকাইছে, কবরের ভিতরে পর্যন্ত লুকাইছে, বুঝছেন? এটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ তাহের ভাই আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ জনাব জিয়াউদ্দিন বাসিত আপনাকেও আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আলোচনা তুলে ধরার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম তাহের ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থেকে আমাদের আলোচনা শুনবার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।